বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 3 দিনের বিদেশ সফরে বুধবার রাশিয়া পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিলিত হতে পারেন বলে জানা যায়। ভারত এবং মধ্য এশিয়ার ইসলাম ঐতিহ্যের কথাই মোদির মুখে। ইসলাম ধর্মের আদর্শের উপরই জোর ভারতের প্রধানমন্ত্রীর। উগ্রপন্থাকে বারবার খারিজ করে দিয়েছে সেই ইসলাম ঐতিহ্য। কাজাখস্তানের আস্তানায় নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে ভাষণের সময় মোদির মুখে শোনা গেল ইসলাম ধর্মের এই গুণপনা। জঙ্গি দমনে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে আরও মজবুত সম্পর্ক স্থাপনে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ যে এখন গোটা বিশ্বে একটা মস্ত বড় চ্যালেঞ্জ, একথা মনে করিয়ে দিয়েছেন মোদি। তাই প্রতিরক্ষার ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী ভারত। Will we let a generations of youth be lost to guns and hate because they will hold us accountable for the lost future? So during this visit, we will strengthen our defense and security cooperation in the region. মোদি বলেন, দুই দেশের সম্পর্কের গভীরতা লক্ষ্য করা যায় দুঃস্থাপত্য, কলা, হস্তশিল্প, খাদ্য প্রভৃতি ক্ষেত্রে। We will also restore our physical connectivity for trade, transit and energy. The international north-south transport corridor opens a competitive and a quick route for India to Eurasia. And I hope all of Central Asia will join it. তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি উৎকর্ষ কেন্দ্রেরও উদ্বোধন করেন মোদি। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। सुपर कमिटमेंट का भी कारण बनेगा और मैं मानता हूं ये सुपर कंप्यूटर से हम यहाँ की युवा पीढ़ी को, मैं जैसे आज यूनिवर्सिटी में आया, मैं यहाँ के लोगों का जो उमंग और उत्साह देख रहा हूं, उनको भी पता नहीं होगा कि पुणे में उनके लिए वो इतनी तपस्या कर रहा था। এদিকে 3 দিনের সফরে বুধবার রাশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশকে নিয়ে তৈরি ব্রিক্সের বৈঠকে আর্থিক সহযোগিতা নিয়ে কথা হবে। তাছাড়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকেও হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এই প্রথম এসসিওর বৈঠকে যোগ দিচ্ছেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। বর্তমানে এই সংগঠনের সদস্য রয়েছে 6টি দেশ। দেশগুলি হল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান। বৈঠকে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার রাজ্য বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী বিধায়করা। তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন এবং অন্যান্য মন্ত্রী বিধায়করা। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিলেন উপনির্বাচনে জয়ী বিধায়করা। এদিন বিধানসভায় তাদেরকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ। প্রথমে 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামু দাস শপথ বাক্য পাঠ করেন। তারপর শপথ বাক্য পাঠ করেন 46 সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অঞ্জন দাস। রামু দাসে বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন এবং অঞ্জন দাস পাঠ করেন ইংরেজিতে। জনগণের নামে শপথ করিয়েছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশেষতার সহিত আমার কর্তব্য পালন করিব। I, Sri Anjan Das, having been elected a member of the Tripura Legislative Assembly, do swear in the name of solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully discharge the duty upon me
to center. এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ অন্যান্য মন্ত্রী এবং বিধায়করা। অনুষ্ঠানের শুরুতে স্পিকার বিধানসভার এই দুই নতুন সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং শপথ বাক্য পাঠের পর স্পিকার তাদেরকে বিধানসভার ছবি সম্বলিত মেমন্টো ও বিধায়কদের কিট তুলে দেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিরোধী দলনেতা বিধানসভার এই দুই নতুন সদস্যকে শুভেচ্ছা জানান। আমার খুব ভালো লাগছে আজকে থেকে আমি একজন বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে আমি শপথ নিয়েছি। আমি খুব ভালো লাগছে এবং প্রত্যেকটা সময় আমি মানুষের কাছে থাকব, মানুষকে পাশে রাখব, মানুষের কল্যাণার্থে কাজ করব, মানুষকে ভালোবাসব। কোন কোন কাজের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেবেন? জনগণের কল্যাণার্থে যেসব কাজগুলো জনগণ সার্বিকভাবে মানুষের দরকার সেগুলো প্রথম অগ্রাধিকার দেবে। আজকে বিধানসভার সদস্য হিসাবে এইমাত্র শপথ গ্রহণ করলাম। অবশ্যই ভালো লাগছে, জনগণ পাঠিয়েছে বিধানসভায় একজন নির্বাচিত সদস্য হিসাবে জনগণের জন্য কাজ করার। এই কাজটা যেন সকলের পরামর্শ, সকলের আন্তরিক সহযোগিতায় আমরা করতে পারি, তার জন্য ভূমিকা গ্রহণ করব। এবারের উপনির্বাচনের যে সমর্থন আমরা পেয়েছি, এটা বলা যায় রাজ্যের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত। এই বিপুল জয়, তার জন্য দায়িত্ব আরও অনেক বেড়ে গেল। আর এই দায়িত্বের জন্যে প্রথমত মানুষের কাজ হবে, অনেক ধরনের বহুমুখী উন্নয়ন হবে, তার মধ্যে অগ্রাধিকার থাকবে মানুষের মৌলিক বিষয়গুলি। প্রথমত এই মৌলিক জরুরি বিষয়গুলি যেন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তারপর আমাদের সবচাইতে বড় সমস্যা কর্মসংস্থান। এটা কিভাবে এই কর্মসংস্থানের ক্ষেত্রটিকে শক্তিশালী করা যায়, তার জন্যে যে বিভিন্ন সম্ভাবনাগুলি আছে তাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা রাজধানীর পার্শ্ববর্তী হাপানি এলাকায়। প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙে এক ব্যক্তির মৃত্যু হল রাজধানী আগরতলার পার্শ্ববর্তী হাপানিয়া এলাকায়। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি হয় গোটা রাজ্য জুড়ে। হাপানিয়ার দিলীপপল্লী এলাকার বাসিন্দা হরিপদ সরকার রাতের খাবার খেয়ে নাতিকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। রাত 12টা নাগাদ এক বিকট আওয়াজ শুনতে পান বাড়ির লোকজন। তারা ঘরে থেকে বেরিয়ে এসে দেখেন হরিপদ বাবুর ঘরের একদিকের দেওয়াল ভেঙে পড়ে আছে। দেওয়ালের ভাঙা অংশের নিচ থেকে গুঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে। তখন বাড়ির অন্যান্য সদস্য মিলে মাটির নিচ থেকে বের করে আনেন হরিপদ ও তার নাতিকে। সঙ্গে সঙ্গে তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা 55 বছর বয়সী হরিপদকে মৃত বলে ঘোষণা করেন। মৃত হরিপদ পেশায় জুট মিল শ্রমিক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এক সপ্তাহকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ার পূর্বেই পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। ঘটনা যাত্রাপুর থানাধীন মাছিমা এলাকায়। এক সপ্তাহকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। ঘটনা যাত্রাপুর থানাধীন মাছিমা এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল 11টা নাগাদ এলাকার কতিপয় হিন্দু ব্যক্তি একটি শবদেহকে দাহ করতে নিয়ে আসে মাছিমা বাজার সংলগ্ন শালক্ষেতের একটি কবরস্থানে। এই কবরস্থানটি দীর্ঘ 20 বছর যাবৎ মুসলিমরা ব্যবহার করে আসছে, যদিও স্থানটি বন দপ্তরের সংরক্ষিত ভূমি। হিন্দু সব মুসলিমদের কবরস্থানে দাহ করতে আসার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে। শুরু হয় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা। পরিস্থিতি আরো ভয়াবহ আকার নেওয়ার পূর্বেই ঘটনাস্থলে ছুটে আসেন যাত্রাপুর থানার ওসি কে কলই সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। সোনামুড়া থেকে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে উভয় পক্ষের সঙ্গে আলোচনাক্রমে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে, যদিও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে এলাকার হিন্দুদের পক্ষ থেকে দাবি উঠেছে, সরকারি উদ্যোগে অতি শীঘ্রই এলাকায় একটি সর্বসুবিধাযুক্ত একটি শ্মশান নির্মাণের। দরবেশের শালবাগান আর কি মাসিমা সংলগ্ন দরবেশের শালবাগান, এটা দীর্ঘ 25 বছর এখানে মুসলিমরা একটা কবরস্থান।
এই কবরস্থানে এখানে মাহফিল হয় বা দরবেশ সাহেবের উপস্থিতিতে আজকে 19 বছর কমপ্লিট হয়ে গেছে মাহফিল, 20 বছরও হচ্ছে। এই আজকে হঠাৎ বেওয়ারিশ, সেখানে কোনো এই লোকটার কোনো এখানে আত্মীয় স্বজন কেউ নেই বা কই মারা গেছে কি আসে বিষয় জানি না। একটা বেওয়ারিশ একটা হিন্দু লাশ এখানে আনছে, আইনে এটা দাহ করে ফেললাই তারা ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পরে আমরা লগে লগে আইয়া এটা নিয়ে কথাবার্তা করি, যাক লাস্ট পর্যন্ত এটা সলিউশন হয়েছে। তার দ্বারা এটা শান্তি সম্প্রীতি ভঙ্গ করার জন্য এই ঘটনাটা করছে। লোক মারা গেছে, তার ডেড বডি দাহকে নিয়ে কেন্দ্র করে একটা ঝামেলা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি ওরা চায় দাহ করার জায়গাটা অ্যাকচুয়ালি এখানে বিরাট একটা অংশে মুসলিমদের একটা কবরস্থান, অনেক পুরানো কবরস্থান, এখানে কবরস্থান। সেই জায়গাতে নাকি ওই হিন্দু যে লোকটা মারা গেছে তাকে দাহ করার জন্য নিয়ে আসছে। তো যাই হোক, এখানে অত্র এরিয়া শুভবুদ্ধি সম্পন্ন লোক জিনিসটাকে খুব তাড়াতাড়ি অনুধাবন করতে পেরেছেন। এটাকে নিয়ে বিরাট একটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে, সঙ্গে সঙ্গে ওনারা হস্তক্ষেপ করেছেন। আমাদের থানাও সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছে এবং আলোচনার মাধ্যমে এটা ঠিক হয়, যেহেতু এটা কবরস্থান এখানে দাহ করা যাবে না হিন্দুদের। এরপরে এরিয়ার লোক বসে একটা সিদ্ধান্ত হয় যে অন্য একটা জায়গাতে আপাতত ওটার দাহ করা হবে। আর শ্মশান ঘাট এবং নেই এরকম একটা প্রস্তাব এখানে কথা শুনলাম। এটা নিয়ে পঞ্চায়েতেই বসে ওটা একটা সিদ্ধান্ত পরবর্তীতে করবে, যাতে ভবিষ্যতে এখানে কোনো গণ্ডগোল না হয়। এটা একটা ত্রিপুরার মধ্যে একটা উদাহরণ যে এখানে প্রত্যেক সম্প্রদায় ধর্মের লোক কিন্তু খুব ভালোভাবে শান্তিপূর্ণ বসবাস করছে। এটাকে যাতে আমরা কন্টিনিউ করতে পারি তার জন্য এখানকার লোক কয়েকজন এখানে নেতৃস্থানীয় বা সভাপতি সম্পন্ন লোক অগ্রসর হয়েছেন। এটা নিয়ে আলোচনা হবে যাতে ভবিষ্যতে কোনো গণ্ডগোল না হয়। তবে এদিনের ঘটনায় যদি পুলিশ ও স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন লোক হস্তক্ষেপ না করত, তাহলে পরিস্থিতি যে আরও ভয়াবহ আকার নিত তা আর বলার অপেক্ষা রাখে না। সুকান্ত বর্মন এবং টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার রাজ্যে আসছেন রতন টাটা। এদিন মহাকরণে 3টি প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে টাটা গোষ্ঠীর মৌ স্বাক্ষরিত হবে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের মুখ্য সচিব ওয়াইপি সিং। টাটা গোষ্ঠী ত্রিপুরায় মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ এবং শিল্প বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ করবে। বেকারদের কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধিতে ইন্দ্রনগর আইটিআই এবং আমবাসা আইটিআইয়েও কাজ করবে টাটা। এছাড়া রাজ্যে গড়ে তুলবে একটি অত্যাধুনিক দুধের ডায়েরি। এইসব প্রকল্প বাস্তবায়নে 9 জুলাই বৃহস্পতিবার কয়েক ঘন্টা সফরে রাজ্যে আসছেন রতন টাটা। মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ খবর জানিয়েছেন মুখ্য সচিব যশপাল সিং। রাজ্য প্রশাসনের খবর অনুযায়ী রতন টাটার সফরকে ঘিরে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুখ্য সচিব রতন টাটার সফর সূচির চিত্র তুলে ধরে জানান, বৃহস্পতিবার বিশেষ বিমানে সকালে আগরতলায় অবতরণ করবেন রতন টাটা। মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে তিনি বৈঠকও করবেন। এছাড়া টাটা গোষ্ঠীর সঙ্গে মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ এবং শিল্প বাণিজ্য দপ্তরের পৃথক মৌ স্বাক্ষরিত হবে। রতন টাটা রাজ্য ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গেও মিলিত হবেন বলে জানা গেছে। প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে টাটা কোম্পানি ইতিমধ্যেই রাজ্যে তাদের কর্মীও নিযুক্ত করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছাত্র শহীদ কানুদের 25তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে গোটা রাজ্যব্যাপী 1 জুলাই থেকে 9 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কাকরাবনে। এসএফআইয়ের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা। রাজ্যে রক্ত ঝরানোর ইতিহাস অতীত। বহু রক্তের বিনিময়ে রাজ্যের সুন্দর সমৃদ্ধ পরিবেশে রক্তদান এখন উৎসব। জীবনের জন্য রক্তদানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন কানুদে অরুণ দেবরা। শহীদদের মহান আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে দেশব্যাপী ছাত্র, শিক্ষা ও সাধারণ মানুষের উপর ভয়ানক আক্রমণের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে ছাত্রদের। ছাত্র শহীদ কানুদের 25তম শহীদান দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার কাকরাবনে রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান প্রাক্তন ছাত্রনেতা তথা বিধায়ক মাধব সাহা। এসএফআই এর উদ্যোগে এদিন কাকরাবন বিআরসি হলে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে 3 জন ছাত্রী সহ মোট 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিধায়ক মাধব সাহা ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সমীর মজুমদার, দুলাল বিশ্বাস, শিক্ষক রূপন বিশ্বাস,
চিকিৎসক সুজিত রায় প্রমুখ। ছাত্রনেতা প্রবোধ গোস্বামীর সভাপতিত্বে স্বাগত আলোচনা করেন সংগঠনের বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। মাধব সাহা আলোচনা করতে গিয়ে বলেন, দক্ষিণ ত্রিপুরার বিচ্ছিন্ন মনুতে এইরকম করেছে। এইরকম পরিস্থিতি আমরা আর যেন এই ত্রিপুরা রাজ্যে ফিরে না আসে আমরা সকলের কাছে আবেদন করছি। ভয়ঙ্কর পরিস্থিতি, আধা পেশি সন্ত্রাস। এদিন কানুদের 25তম শহীদান দিবস স্মরণে এসএফআই মাতাবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে হয় বসা আঁকো প্রতিযোগিতা ও আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। চন্দ্রপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক কর্মসূচিতে উপস্থিত হয়ে কর্মসূচি ও কানুদের প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য জুয়েল পালোয়ান। উপস্থিত ছিলেন ছাত্রনেতা প্রীতি দত্ত, জয়দেব দাস, সুমন দেবনাথ প্রমুখরা। মাতাবাড়ি অঞ্চল এলাকার 5টি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া বসা আঁকো প্রতিযোগিতায় অঞ্চল এলাকার প্রায় 1.5 শতাধিক ছোট শিশুরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ডুকলি ব্লকের ফুলতলি পঞ্চায়েতের মতিনগর এলাকায় ভাঙন অব্যাহত কংগ্রেসের। স্থানীয় রশিদ মিয়ার বাড়িতে সিপিএমের এক সভায় কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দিলেন 11 পরিবারের 36 জন ভোটার। রাজ্যে নির্বাচনের কোনো গন্ধ না থাকলেও দলবদল অব্যাহত রয়েছে। মঙ্গলবার ডুকলি ব্লকের ফুলতলি পঞ্চায়েতের মতিনগর এলাকার রশিদ মিয়ার বাড়িতে সিপিএমের ডাকা এক দলত্যাগী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে শাসক সিপিএম দলে 11 পরিবারের 36 জন ভোটার যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ডুকলি বিভাগীয় কমিটির অন্যতম সদস্য তপন দাস। উপস্থিত ছিলেন বিভাগীয় নেতা নিরঞ্জন রায়, গাঁও প্রধান কামাল মিয়া, অঞ্চল সম্পাদক জ্যোতিরেন্দ্র দাস ও পঞ্চায়েত সদস্য ধন মিয়া এবং আবু ছালাম মিয়া উপস্থিত ছিলেন। নেতৃত্বরা দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন তাদের। দলত্যাগী অনুষ্ঠানের নেতৃত্বরা বলেন, বিজেপির আছে দিনের ইতিহাস শেষ পর্যায়ে চলেছে। ক্ষমতা আসার পূর্বে গরিবদের সাথে যে কথা বলেছিল এবং আশ্বাস দিয়েছিল, বর্তমানে তার বিপরীত করে যাচ্ছে। একটা ভালো অংশের পরিবার যারা দীর্ঘদিনের কংগ্রেস কর্মী, তারা কংগ্রেসের আগের কাজকর্মের খারাপ কাজকর্ম এবং বর্তমানে আরো জঘন্যতম কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওই দল ত্যাগ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পতাকা তুলে তারা আসার জন্য সামিল হয়েছেন। আমরা তাদের হাতে লাল পতাকা দিয়ে তাদেরকে বরণ করে নিলাম। আগামী দিন এই দেশের, এই রাজ্যের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আমাদের যে লড়াই, এই লড়াইয়ের সঙ্গে তারা একাত্ম হয়ে আগামী দিন সেই লড়াই সংগ্রামে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদের আবেদন থাকবে, আজকে যারা এসেছেন তারা নতুন হলেও আমরা তাদেরকে সুন্দরভাবে বরণ করে নিলাম, তাদের সাহায্যে আগামী। এদিকে দলত্যাগীরা জানান, কংগ্রেসের প্রতি বিতস্তত হয়েই দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম কুলবাড়ি প্রাথমিক কমিটির উদ্যোগে এলাকার উন্নয়নে 12 দফা দাবির ভিত্তিতে পঞ্চায়েত সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের সোনামুড়া মহকুমা কমিটির সদস্য আবু তাহের, অঞ্চল সদস্য হুমায়ুন মিয়া সহ অন্যান্যরা। এলাকার উন্নয়নে 12 দফা দাবির ভিত্তিতে পঞ্চায়েতের সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করল সিপিএম কুলবাড়ি প্রাথমিক কমিটি। বুধবার বিকেল 3টা নাগাদ কুলবাড়ি পঞ্চায়েত এলাকার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক সুবিশাল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং অবশেষে পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সদস্য আবু তাহের, অঞ্চল সদস্য হুমায়ুন মিয়া, সিরাজুল ইসলাম সহ পঞ্চায়েত এলাকার ব্রাঞ্চ সম্পাদকরা। এদিন মিছিল শেষে 5 জনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত সচিব সুনীল চন্দ্র দাসের নিকট 12 দফা দাবি তুলে দেন। তাদের 12 দফা দাবিগুলির মধ্যে রয়েছে পঞ্চায়েত এলাকার প্রতিটি পাড়ায় পানীয় জলের ব্যবস্থা করা, কৃষির জন্য সেচের ব্যবস্থা করা, পর্যাপ্ত রেগার কাজ প্রদান ও মজুরি বৃদ্ধি করা, কুলবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়কে হাই স্কুলে উন্নীত করা এবং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রভৃতি। এদিকে পঞ্চায়েত প্রাঙ্গণে চলে সভার কাজ। সবাই বক্তব্য রাখতে গিয়ে মহকুমা কমিটির সদস্য আবু তাহের বলেন, যারা গরিব কৃষক ছিলেন তারা খাজনার জুলুমের শিকার হতেন। খাজনা না দিতে পারে তাদের বাড়ির মধ্যে সেখানে গরু ছাগল গটি বাটি ওই তহসিলদাররা পুলিশ নিয়ে সেখানে হানা দিয়ে তাদের থেকে এইগুলি কেড়ে নিয়ে যেতেন। আমরা এইগুলি লক্ষ্য করেছি। আজকে
আজকে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারি, আজকে মিছিলের উপর কোনো আক্রমণ আসে না। তখন ওই 30 বছরের কংগ্রেস আমলে তখন এই সুযোগটুকু ছিল না। ডেপুটেশন শেষে অঞ্চল সদস্য হুমায়ুন মিয়া জানান, প্রাথমিক কমিটির উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রাথমিক কমিটির উদ্যোগে কুলবাড়ি পঞ্চায়েত সচিবের নিকট আমরা 12 দফা দাবি সনদ নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হই। এই 12 দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো যে পানীয় জলের ব্যবস্থা, আমাদের বিভিন্ন পাড়াগুলির মধ্যে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং রেগার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং কৃষিকাজের জন্য মাঠগুলিতে সেচ ব্যবস্থা করতে হবে। এরকম আমরা কৃষকদের এবং গরিব মানুষদের 2 টাকা কেজি ধরে চাল প্রদান সহ সমস্ত গরিব মানুষকে বিপিএল কার্ড প্রদান সহ এরকম গুরুত্বপূর্ণ 12টা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হই। এখানে পঞ্চায়েত সচিব পানীয় জল থেকে মাঠে জলসেচের ব্যবস্থা থেকে এরকম 2-1টা দাবি উনি আশ্বাস দিয়েছে এই 2-1 মাসের মধ্যে তিনি এই দাবিগুলি পূরণ করবেন। এদিনের এই ডেপুটেশনকে কেন্দ্র করে সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বয়কট করল ছাত্রছাত্রীরা। ঘটনা কমলপুর হালাহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। কমলপুর মহকুমা দ্বাদশ মান স্তরে যতগুলি বিদ্যালয় রয়েছে তার মধ্যে হালাহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কথা উল্লেখ না করলে ভুল হবে, কেননা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে ধলাই জেলায় সবচেয়ে ভালো ফলাফল করে থাকে এই বিদ্যালয়। শুধু একবার কিংবা দুবার নয়, ধারাবাহিকভাবে ফলাফলে এই বিদ্যালয়ের রেকর্ড এখনো চলছে। সম্প্রতি এই বিদ্যালয় থেকে শিক্ষা দপ্তর এক যুগে মোট 13 জন শিক্ষক শিক্ষিকা বদলি করে দেয়। ফলে মোট 37 জন শিক্ষকের মধ্যে 13 জন বদলি হওয়ার পর বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়ায় 24 জন। এর মধ্যে আরও 2 জন শিক্ষককে অন্যত্র ডেপুটেশনে পাঠিয়ে দেয় শিক্ষা দপ্তর। এর ফলে বিদ্যালয়ে পঠন পাঠন লাটে উঠে। সংস্কৃত, ইংরেজি বিষয় সহ একাধিক বিষয়ে শিক্ষক সংকটে পড়ে বিদ্যালয়টি। তাছাড়া কমার্স বিষয় সহ ফিজিক্স, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি বিষয় শিক্ষকের অভাব দেখা দেয় বিদ্যালয়ে। এ ব্যাপারে এসএফআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বহুবার আন্দোলন করা হয়, দেওয়া হয় বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন, কিন্তু কোনো কাজ হয়নি। স্কুলের এরূপ অবস্থা বহুদিন চলার পর অসহায় হয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। কারণ স্কুলে যাওয়া আসা ছাড়া ছাত্রছাত্রীদের কোনো কাজ ছিল না। পড়াশোনার শূন্যের কোটায় থাকায় অভিভাবকরা বিস্মিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায় ছাত্রছাত্রীদের। সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে ক্লাস বয়কট করে স্কুলের মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি একটাই, স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগ করো, নতুবা আন্দোলন চলবে। ক্লাস বর্জন করেছি, আমাদের স্কুলে সংস্কৃতের টিচার নেই এবং বিদ্যুতের প্রবলেম আছে এবং পানীয় জলের সমস্যা আছে। এর জন্য 13 জন মাস্টার টিচার আমাদের স্কুল থেকে বদলি করা হয়েছে, তার বদলে 3 জন টিচার দেওয়া হয়েছে আমাদের স্কুলে। কিন্তু 3 জন টিচার কি 13 জনের কাজ করতে পারে না। তাই জন্য আমরা ক্লাস বর্জন করেছি। যতদিন পর্যন্ত আমাদের স্কুলে টিচার না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে থাকবো। আমাদের স্কুলে টিচার নাই, তাই আমরা ক্লাস বর্জন করতেছি। আর আমরা স্কুলেও সংস্কৃতের টিচার নাই, ইকোজিওর টিচার নাই এবং কমার্স তো নাই, একদম টিচারের জন্য ক্লাসও হয় না। আর পরীক্ষাও সামনে, জলেরও ব্যবস্থা নাই, আর অনেক কিছুরই প্রবলেম, তাই আমরা স্কুল আজকে বর্জন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল দাসু ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বলেন, মাত্র 23 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে বিদ্যালয় চলে না। বিশেষ করে শিক্ষক নিয়োগের যে দাবিটা, এটা সঠিক, কারণ সংস্কৃতের আমাদের একজনও সাবজেক্ট টিচার নেই, এটাতে আমাদের বিশেষ সমস্যা হচ্ছে। বাকি পলিটিক্যাল সায়েন্স, ইংরেজি এবং এডুকেশন এই বিষয়গুলিতে একজন করে আছে, আরেকজন হলে ভালো হয়। উল্লেখ্য, হালাহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 865 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তা চলাচলের অযোগ্য জেনেও প্রশাসনের নীরবতায় বিক্ষুব্ধ জনতা অবরোধ করল জাতীয় সড়ক। ঘটনা বিশালগড় সৎসংগ্রহ আশ্রম সংলগ্ন সড়কে। পরে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকের আশ্বাসে মুক্ত হয় অবরোধ। বিশালগড় পুর পরিষদের দায়বদ্ধতা তলানিতে গিয়ে ঠেকেছে, তারই এক ঝলক রূপ প্রখর করল বিশালগড়বাসী।
বিশালগড় সৎসঙ্গ আশ্রম এলাকার 100 মিটার এলাকা জুড়ে জাতীয় সড়ক 2 থেকে 3 ফুট করে গর্ত হয়ে পড়েছে। যানবাহন থেকে জনগণ সকলের চলার অনুপযোগী হয়ে পড়েছিল। জনগণের সেই ক্ষোভকে পুঁজি করে বিশালগড় কংগ্রেস দলের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত একটানা 1.5 ঘন্টা অবরোধ চলে। দুদিকে কয়েকশো যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক ডিএসপি ডিআইবি বিশালগড় থানার ওসি ঘটনাস্থলে আসেন। মহকুমা শাসক কার্যালয়ে কংগ্রেস দলের প্রতিনিধিদের সাথে প্রশাসনিক আধিকারিকরা আলোচনা করে সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেবার ঘোষণা দিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। জাতীয় সড়কে লালসিংমুড়া স্ট্যান্ড থেকে নতুন মোটর স্ট্যান্ড এলাকা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। রাস্তায় জল জমে থাকে। মোটর বাইক সহ ছোট যানবাহন পারাপার করতে অসুবিধার মধ্যে পড়তে হয়। মানুষকে জলের উপর দিয়েই সড়ক পারাপার হতে হয়। সার্বিকভাবে সবার উপকারের জন্য রাস্তা যে টোটাল যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে চিন্তা করে এদিকে মানুষ বা গাড়ি কোনো অবস্থাতে চলাফেরা করতে পারতেছে না। গত বছর এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে 2টা লোক মারা গেছে। এবারও অনেকটি অ্যাক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট এই জায়গা হয়েছে। বানুল্লাহ সাহেব বিধায়ক আসেন, পৌর পরিষদের মিটিংয়ে আমরা এই কথাগুলি আমরা তুলছি যেন আমরা পৌর পরিষদ থেকে ন্যাশনাল হাইওয়ে একটা আলাদা ডিভিশন হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস, ওই অফিসে যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আমি নিজে কইছি, চন্দনবাবু নিজে কইছে, এক্সাক্ট ডিউটি আপনার ক্ষমতা আপনি প্রয়োগ করেন। তাইলে কোনো ভূক্ষেপ নাই, কোনো হেল্পবল নাই। আজকে আমরা এখানে বসি যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমরা আশ্বাস না পাই যে আজকের মধ্যে রাস্তা ঠিক হইব, আমরা যতক্ষণ মধ্যে রাস্তা ঠিক না হয় আমরা রাস্তার উপর এখানে আসি। বিশালগড় বেলা 11টা নাগাদ অবরোধ প্রত্যাহারের পর এদিন বেলা 3টা নাগাদ এসডিএম এর চেম্বারে কংগ্রেস প্রতিনিধি দলের সাথে প্রশাসনিক আধিকারিকদের বৈঠক হয়। পূর্ত দপ্তরের কার্যনির্বাহী আধিকারিক, পুর পরিষদের সিইও সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয় বুধবার বেলা 10টা থেকে বিশালগড় ব্রিজ চমনি থেকে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত ম্যাপ অনুযায়ী রাস্তা চিহ্নিত করে প্রথমে জাতীয় সড়কের দুপাশে ড্রেন করা হবে, তারপর যাবতীয় গর্ত বুঝিয়ে ফেলা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গভীর রাতে এক মোবাইল দোকানে চোরের হানা। চুরি হয় লক্ষাধিক টাকার মোবাইল সহ অন্যান্য সামগ্রী। ঘটনা বীরচন্দ্রমনু মনপাথর বাজারে। ফের দুঃসাহসিক চুরি। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্রমনু মনপাথর বাজারে। সোমবার গভীর রাতে কিঙ্কর সাহা নামে এক ব্যক্তির মোবাইল দোকানের পেছন দিয়ে টিন এবং তাকের প্লাইউড কেটে প্রায় লক্ষাধিক টাকার মোবাইল, পেনড্রাইভ, মেমোরি কার্ড, কার্ড রিডার ইত্যাদি চুরি করে নিয়ে যায় চোরের দল। সকালবেলা ঘটনার খবর পেয়ে ছুটে আসে মনপাথর আউটপোস্টের এএসআই সমীর রঞ্জন দে এবং একটি টিন কাটার যন্ত্র উদ্ধার হয় বলে তিনি জানান। চুরি হয়েছে গিয়েছিল, তো এলাম এসে দেখতেছি, যা দেখলাম মোবাইল, মাইক্রোম্যাক্স মোবাইল 5টা, আর চাইনা মডেল মোবাইল 3টা, আর ওই মোবাইলের সঙ্গে আনুষঙ্গিক জিনিসগুলি মেমোরি কার্ড, কার্ড রিডার, এরকম 4-5টা চুরি হয়েছে। তো চুরি যে হয়েছে একটু বিপজ্জনকভাবেই করছে, যেটা একদম ঘরের পেছন দিয়া, যেখানে হাঁটা যাওয়ার রাস্তাও না, একটু বিধান করে আছে, কষ্ট করে আছে।